যখন আপনাদের এই ভিডিওটা মানুষ দেখবে তখন কি ফুল প্রসেসিংটা বুঝবে? যে আমি মাসে ৩-৪ লাখ টাকা ইনকাম করি, এটাই বুঝবে। যে একটা হলো 8 পাস মেয়ে জীবনে এত টাকা ইনকাম করে, এত লোকজনের চাকরি বাকরি দেয়, এটা চিন্তা করতে পারে। তো আমি প্রথমতই ওনাদেরকে বলি যে আপনারা যদি কেঁচো সার করতে চান আমার এখানে আসেন, 1 দিন না 7 দিন থাকেন, আমি যে ধরনের কাজ করি কাজটা দেখেন, ভালোভাবে বোঝেন এবং শেখেন, তারপরে সিদ্ধান্ত নেন যে আপনার দ্বারাই কেঁচো সার সম্ভব কিনা। মানে বিশেষ করে গোবর হচ্ছে একটা ফেলে দেওয়া জিনিস, নোংরা আবর্জনা। এটা নিয়ে এসে প্রসেসিং করে একটা ব্ল্যাক ডায়মন্ডে রূপান্তরিত করা, এটা কিন্তু সহজ কাজ না, আবার খুব কঠিনও না। সবকিছু হলো মানুষের মনের উপরে নির্ভর করে। এখন আপনি আমার সফলতা দেখে আপনার টাকা আছে, আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে শুরু করলেন, কিন্তু আপনি তো বোঝেন না যে কেঁচো সার কিভাবে করতে হয়, গোবরটা কিভাবে রেডি করতে হয়, সার হয়ে গেলে কেমন হয়, সার কিভাবে উঠাতে হয়। আগে এইগুলো শিখে ছোট করে শুরু করেন, 5,000 টাকা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে বড় হন, মার্কেটও হবে, পরিচিতিও বাড়বে, আপনি আস্তে আস্তে বড় হন। আমার মানে যে উদ্যোক্তাদের ক্ষেত্রে এটা আমি বলি সবসময় যে ওনারা আগে দেখুক, শিখে শুরু করুক। এই যে ডিম, হ্যাঁ কেঁচো থেকে কেঁচো হয়। প্রথমে আমাকে হলো যে একটা ভাই দিছিল, ফ্রিতেই কেঁচো দিছিল। আমি প্রথমত ইউনিয়ন পরিষদ থেকে 8টা রিং নিয়েছিলাম, নিয়ে ওনার কাছ থেকে কেঁচো নিয়ে শুরু করছিলাম। এখন আল্লাহর রহমতে আমি আরো হাজার হাজার কেজি কেঁচো বিক্রি করি। না কেঁচো মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে মারা যায় না, খুব কম। মরে গেলে বোঝা যায় না, এগুলো মারা যাওয়ার পরে এই ইয়ের সাথে মিশে যায়, আপনি বুঝতেই পারবেন না যে কেঁচো মারা গেল, কিন্তু অনেক গন্ধ হয় কেঁচো মারা গেলে। আমি যখন শুরু করছিলাম তখন মানে ইউনিয়ন পরিষদ থেকে না 8টা রিং নিয়েছিলাম, নিয়ে ওই সময় যে ঘর বানাবো, রিং কেনারও তো টাকা ছিল না, ঘর বানাবো সেই টাকা আবার কই পাবো। পরে ইউনিয়ন পরিষদ থেকে রিং নিয়ে রিংটা সুন্দর করে মাটি করে সেট করে ওখানে আবার দিলাম হচ্ছে তালের পাতা আর পলিথিন দিয়ে ঘর বানাইছিলাম প্রথমত। এইভাবেই ছিল আমার 20 সাল পর্যন্ত, এই তালের পাতার ঘরে আমি সার বানাইছি। পরে ওখান থেকে আস্তে আস্তে একটা একটা করে বাড়াইতে বাড়াইতে আল্লাহর রহমতে আজকের এই অবস্থান। ধরেন যেটুকু লেখাপড়া করছি, জীবনে তো চাকরি বাকরি সম্ভব না, আর আমার কখনো চিন্তা ভাবনা ছিল না চাকরি বাকরি করবো। চাকরি বাকরি করলে তো নিজের পরিচয় তৈরি করা যাবে না, উদ্যোক্তা হলে যেটা সম্ভব। এখন আল্লাহর রহমতে রেশমা কৃষি উদ্যোগ বললে, রেশমা বললে আল্লাহর রহমতে সবাই চেনে। তবে আমি হচ্ছে যে যতটুকু জানি, যতগুলো জৈব সার আছে তার মধ্যে কেঁচো সার হচ্ছে সবচাইতে ভালো সার। তো এই কারণে আমার ওই কেঁচোটাই বেছে নেওয়া, যে আমি কেঁচো সারই করবো, কৃষি নিয়ে কাজ করি। এর হচ্ছে মূল উপাদান হচ্ছে গোবর, গোবরটা মূল উপাদান, গোবর আর কেঁচো। তবে এর পাশাপাশি হচ্ছে কলা গাছ, কচুরিপানা, এগুলো পচায় ব্যবহার করা যায়, এবং সবজির উচ্ছিষ্ট অংশ এটাও পচাইয়া ব্যবহার করা যায়, করলে সারের গুণগত মান বাড়ে। তবে যদি আপনার অ্যাভেলেবল থাকে তাহলে সম্ভব, আর না থাকলে তো কিছু করার নেই। এরা হচ্ছে যে শীতের সময় প্রচুর পরিমাণ ডিম দেয় এরা, এখন হচ্ছে এদের প্রজনন কাল। এখন দেখেন সারের মধ্যে প্রচুর ডিম আর বাচ্চা, এরা পুরো শীতের এই কয়েক মাসে ডিম বাচ্চা দিবে। গরমের সময় হলো যে খুব কম। তবে সেই ক্ষেত্রে মানে ডিম দেওয়ার পরে কেঁচো মারা যায় কিনা আমি এটা ওইভাবে পরীক্ষা করে দেখিনি। আমি 4টা-5টা পদ্ধতিতে কেঁচো সার উৎপাদন করি। যেমন এটা হচ্ছে একটা রিং পদ্ধতি, আর একটা আছে হাউস পদ্ধতি, আর একটা আছে ক্যারেট পদ্ধতি, আর একটা আছে এমনিতেই উন্মুক্ত পদ্ধতি বলা হয়। এটা হলো যে মোটামুটি 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তবে কেঁচো সার উৎপাদন করতে গেলে প্রথমত শুধু কেঁচো আর গোবর হলেই চলবে না, গোবরটাকে গ্যাস মুক্ত করে নিতে হবে। গ্যাস মুক্ত করে নেওয়ার পরে এরকম রিঙে দেয় বা হাউসে দেয় বা ক্যারেটে দেয়, যে কোনো জায়গাতেই দেই না কেন, দেওয়ার পরে উপরে কেঁচো ছাড়তে হবে, তারপরে ঢেকে রাখতে হবে। কেঁচো খাবে, পায়খানা করবে, সেটাই কেঁচো সার। এই দেখেন এটা কিন্তু সার হয়ে গেছে, দানা দানা না, দানা দানা হয়ে গেছে। কিন্তু গোবর কি এরকম দানা দানা থাকে? কেঁচো খাবে, পায়খানা করবে, তারপরে যেটা হবে সেটাই কেঁচো সার। আমি হলো যে নতুন উদ্যোক্তাদেরকে বলবো, প্রথমে একটু বলে নেই যে অনেকজন এখন আমার ভিডিও দেখে বা আমার সফলতা দেখে ওনারা হচ্ছে আমার কাছে ফোন দেয়। ধরেন আজকেও হয়তো 5-6 জন ফোন দিছে, ওনারা বলে যে আপা আমি আপনার মতো কেঁচো সার করতে চাই, আমি কেঁচো সার করবো, একটু পরামর্শ দেন। আচ্ছা আমি একটু পরামর্শ দিলাম, কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনারা এখানে আসলেন, বাস্তবতা কেমন সেটা বুঝলেন। আমি এটা যখন থেকে আমি শুরু করি তখন থেকে আগে 10 টাকাতে বিক্রি করতাম, এখন মানে সবকিছুর দাম বেশি তো 12 টাকায় বিক্রি করি। তো আমি ওই কৃষক পর্যায়ে যে টাকা বিক্রি করি, আমার বাড়ি থেকে আসে যা নিয়ে যাবে, ওই কোম্পানির কাছেও তাই বিক্রি করি, বিভিন্ন দোকানের কাছেও তাই বিক্রি করি, সবার কাছে একই রেটে। আবার ছাদ বাগানি বিভিন্ন জায়গায় তো অনলাইনে সার যায়, তো ওনাদের কাছে ওই 12 টাকা কেজি বিক্রি করি। এখন আমার হলো ওভারঅল 5টা সেট আছে। আমি যে এটা নতুন করলাম, এখানে সম্ভবত 30-35 টন কেঁচো সার আসবে এখানে থেকে মাসে, আর ওই পাশে আর আছে, এগুলো দিয়ে প্রায় 100 টনের মতো কেঁচো সার আসতে পারে। আর এর পাশাপাশি তো আর একটা সার উৎপাদন করি, টাইগো কম্পোস্ট। টাইগো কম্পোস্টেরও সেট আছে। মানে মোটামুটি আল্লাহর রহমতে
সাথে প্রতি মাসে 250-300 টন সার উৎপাদন হয়ে যায়। মানে এই জায়গাটা আমার সিলেক্ট করার উদ্দেশ্য হলো কেঁচো সবসময় ঠান্ডা একটা ঘর চাই, যত ঠান্ডা হবে তত কেঁচো সার ভালো হবে, এই কারণে এই পাশে শেডটা বানানো। আমাদের একটা হিসেব, যেটা কৃষি অফিসের একটা হিসাব, সেটা হচ্ছে যে 1% জমিতে বৎসরে 12 কেজি জৈব সার ব্যবহার করতে হয়। সেই অনুযায়ী আমি যতটুকু জমি সেই ততটুকু সারও দিতে হবে। এখন সে একবারেও দিতে পারে, 2বারেও দিতে পারে, 3বারেও দিতে পারে, ফসলের উপরে নির্ভর করবে। আসলে ডিলারকে আমি এখনো সার দেই না, তবে বিভিন্ন দোকান ওনারা হচ্ছে যে বলে যে আপা সার দেন, বিভিন্ন দোকানে নিয়ে ওনারা বিক্রি করে। আবার অনেক কৃষক আছে যে ওনারা নিজেরাই এসে আমার কাছ থেকে কৃষক পর্যায়ে নিয়ে যায়। আবার একটা কোম্পানিতে দেই, ওনারা নিয়ে যায়, নিয়ে যে ওনাদের ব্র্যান্ডে বিক্রি করে। এই যে এখন একটা কৃষককেই দিচ্ছি 100 টন সার দিতে হবে, একটা কৃষককেই।